নাম তো রহেগা বাস আল্লাহ কা। ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে এই ধরনের স্লোগান এবং হিন্দুদের আবেগ ও ধর্মকে নিয়ে যখন হাসি ঠাট্টা আর সনাতনী হিন্দুরা এর প্রতিবাদ করলে তারা অন্ধভক্ত ধর্ম নিয়ে রাজনীতি করছে বা অন্ধভক্ত বলে ট্যাগ লাগানো হয়। তারা বলে হিন্দু মুসলিম ভেদাভেদ করছে, এমনটাই তাদের দাবি থাকে। আর এটা তারাই করে যারা আমাদেরকে অন্ধভক্ত বলে দাবি করে। বাহ, চমৎকার না? এটাই হলো প্রকৃত ভারতবাসী। বলছি মাথা ঠিক আছে তো? না হলে এই প্রকৃত ভারতবাসী বলছি মাথা ঠিক না থাকলে ঠিক করে নিন। না তো এটা সত্যি যে এই আন্দোলনের মধ্যে অধিকাংশ দেশের প্রকৃত শত্রু, এক কথায় যাকে বলা হয় গাদ্দার, সেটা কিন্তু সকলের সামনে পরিষ্কার। যাই হোক, অনেকদিন আগে কিন্তু অজিত ডোভাল স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, যেটা আমিও আপনাদের বলি, যে দেশের তথা ভারতের প্রথম আর প্রধান শত্রু কোনো বহিরাগত বা বিদেশি শক্তি নয়, বরং অভ্যন্তরীণ সমস্যা, বিভেদ আর দেশের ভেতরের মানুষ। এবার আপনি কাদেরকে কথা বলছি সেটা আপনি একজন প্রকৃত ভারতীয় নাগরিক হলে বুঝেই গেছেন, কেননা বুদ্ধিমানের ইশারাই কাফি। যাই হোক, ভারতের প্রধান আর বড় শত্রু বাইরে নেই, রয়েছে দেশের অভ্যন্তরে। তার কারণ ভারতীয়দের মধ্যে কোনো ইউনিটি বা একতা নেই। আর আজকে দেখুন, ভারতের ঠিক এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে দেশে কেমন চরম বিশৃঙ্খলা আর অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের ধর্ম উপস্বাদ নিয়ে এমনকি ঠাট্টা করলে তাকে বলবে ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা। আর আমরা প্রশ্ন তুললে আমাদের বলা হবে সমাজ বিভাজনকারী। আল্লাহর নামে স্লোগান দিলে বলা হবে সেকুলার বা ধর্মনিরপেক্ষতা। আর হিন্দুত্বের কথা উঠলে আপনি হয়ে যাবেন বিভাজনকারী। এরকমটা কেন বলুন তো? এর যথাযথ উত্তর আছে কি কারোর কাছে? আসুন আজকে আলোচনা করা যাক একটা ছাত্র আন্দোলন কিভাবে দেশবিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে ক্রমশ। কিভাবে এই আন্দোলনের মূল বিষয়বস্তুকে একদম সাইডে সরিয়ে রেখে অন্যান্য দাবি ফুটতে শুরু করেছে। কিভাবে এই আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মূল আখড়া হয়ে উঠেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে বৈদেশিক ষড়যন্ত্র তথা আমেরিকার ডিপ স্টেট এই আন্দোলনকে কন্ট্রোল করছে সেই বিষয়ে। আর আজকে আবারও এই নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি, যেখানে নিজেদের কার্যসিদ্ধি করতে ছাত্রদেরকে ব্যবহার করে এক ধর্মকে অন্য ধর্মের প্রতি বিষিয়ে দেওয়া হচ্ছে। এই একই মঞ্চে বিষয়টি ছিল নিট পেপার লিককে নিয়ে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ন। দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর মূল হাতিয়ার সোনাম ওয়াংচুকে আনুন, যার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে ক্রমশ এবং যার প্রতি পুরো দেশের সহানুভূতি রয়েছে। তবে এই অবধি বিষয়টা সরকারের বিরুদ্ধে থাকলেও এখন ঘটনার মোড় এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে অ্যান্টি হিন্দু বা হিন্দুত্ববাদকে সর্বসম্মুখে জোট করা বা ছোট করা হচ্ছে, মজা উড়ানো হচ্ছে। আর রাজনৈতিক দলগুলো অ্যাডভান্টেজ বা বাড়তি সুযোগ সুবিধা নেওয়াতে সেটাকেও তারা দাঁড়িয়ে গেছে নেওয়ার জন্য। একজন কমেডিয়ান কুণাল কামরা সেও ওই মঞ্চে গিয়ে বলছেন এই সরকার সীতার স্বামীর নাম নিয়ে নিতার স্বামীর কাজ করছে। আচ্ছা, এখানে অনেকে হয়তো এবার বলবেন এখানে সরকারকে টার্গেট করে বলা হচ্ছে, বেশ মানলাম, কিন্তু সরকারকে টার্গেট করা হলে সির্ফ সরকারের নাম নিয়ে কিংবা অমুক পার্টি অমুক দলের নাম নিয়ে বলুন না। এখানে হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলার তো কোনো প্রশ্নই আসে না, অথবা আপনার কোনো অধিকার নেই এই বিষয়ে। এছাড়া কিছুদিন আগে এই একই আন্দোলনের মঞ্চে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নন্দিতা নারায়ণ এসে ফয়েজ হামিদের বিখ্যাত নজম হাম দেখেঙ্গে বাস নাম রাহেঙ্গা আল্লাহ কা এই গানটা গাইতে শুরু করে এবং তিনি সবাইকে বলেন আল্লাহ সবার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, আল্লাহ আমাদের সবার মধ্যে বিরাজমান। মানে এই একই রকম একই মঞ্চে একটা নামের উল্লেখ করে পুরো মঞ্চ চুপ হয়ে যায়, শালীনতার সংস্কৃতি বজায় থাকে, তার গভীর ব্যাখ্যাও দেওয়া হয়। কিন্তু অন্য ধর্ম বা ভগবানের নাম এলে সেখানে নোংরামো তুচ্ছতাচ্ছিল্য এবং কি মজা ওড়ানো হয়। সেখানে এটা কি ধরনের সেকুলারিজম একটু বলবেন প্লিজ? যাই হোক, এমনকি সিজেপির একাধিক মুখপাত্র যাদের কোনো সাধারণ মানুষ নির্বাচন করেনি তাদের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ভগবান রাম, ভগবান শিব, হনুমানজি, এমনকি প্রেমানন্দ মহারাজকে নিয়েও অপমানজনক মন্তব্য করা হয়েছে। আর সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়াই। মানে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মুদ্রা একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, ভগবান খারাপ, হিন্দু ধর্ম খারাপ, সব কিছু বেকার, বাবা সমস্ত কিছু খারাপ, ভালো কারা? অন্ধভক্ত যারা বলে তারাই। এখন তাদের মনে হতেই পারে যে ওটাই তাদের কাছে প্রিয়, বাকি সব অন্ধভক্ত। কিন্তু তাদের কাছে প্রশ্ন আমার, যাদেরকে কোনোদিন দেখেইনি তাদেরকে যে পালন করে, তাহলে তারা কোন ভক্ত আজকের দিনে? কারো জানা থাকলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। যাই হোক, বর্তমান সময়ে এই যে লড়াই বা এই প্রকৃত যে এখন যে আন্দোলনটা চলছে, এ তো প্রকৃত দেশপ্রেমের জন্য লড়াই বা ভবিষ্যৎ প্রজন্মকে তো অনেক ভালো কিছু শেখাচ্ছে, তাই না? আপনারা কি ভাবছেন? কেননা যে মঞ্চটা শিক্ষার্থীদের চোখের জলের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল তা এখন সেলিব্রিটিদের অট্টহাসির হাটে পরিণত হয়েছে।
কেউ সেখানে নাচছেন, কেউ গাইছেন, কেউ আল্লাহর স্লোগান দিচ্ছে, কেউ আবার হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে মজা ওড়াচ্ছেন, কেউ আবার জমিয়ে খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ফিরছেন, আবার স্টেজের উপর দিয়ে বড় বড় ভাষণও মেরে আসছেন। আর নিজেরা সেফ জোনে থেকে তরুণ প্রজন্মকে অর্থাৎ তরুণ ছাত্রছাত্রীদের ঢাল বানিয়ে এগিয়ে দিচ্ছেন পুলিশের হাতে মার খাওয়ার জন্য। মানে আন্দোলন হচ্ছে না সার্কাস হতে ধরতেও পারবেন না। যাই হোক, এই মার খাওয়ার প্রসঙ্গে যদি আসি, যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে তাদের মধ্যে হয়তো 10% নিট পরীক্ষা, হয়তো তারও কম, এমনটা হতে পারে। আচ্ছা, তাহলে বাকি যে 90% লোক, তারা কারা? ওই যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি পরা, দেখে তো মনে হয় না এরা কোনো স্টুডেন্ট। তারা কি জন্য রাস্তায় নেমেছে? এখানে হয়তো অনেকে বলবেন শুধু কি পড়ুয়ার রাস্তায় নামবে? এখানে হয়তো অনেকে আপনারা বলতে পারেন শুধু কি পড়ুয়ারাই রাস্তায় নামবে? ছাত্র ছাড়া আর কেউ রাস্তায় কি নামতে পারে না? হ্যাঁ, নামবে, অবশ্যই নামবে, কিন্তু রাস্তায় বিক্ষোভে নেমে অকেজো কাজকর্ম করবেন, সেটা তো আর মেনে নেওয়া যায় না। এতে আসল যারা পড়ুয়া রয়েছে তারা আরও বেশি করে এফেক্টেড হচ্ছে। এবার আসি পুলিশের অ্যাকশনে। দেখুন, পুলিশ ছাত্রদের লাঠিচার্জ করার আগে কিন্তু তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। এটা অনেক ভিডিও এখান থেকে ভাইরাল হয়েছে। ফলে এক্ষেত্রে পুলিশের পাল্টা অ্যাকশন নেওয়াটা তাদের রাইটসে রয়েছে। এমনকি পুলিশ তাদের শুধু কর্তব্য পালন করেছে। অন্যদিকে একই সাথে সেখানে ছিল 163 ধারা, যে কারণে পুলিশকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে পুলিশেরও কিছু দোষ রয়েছে। বেশিরভাগ পুলিশের সেখানে পোশাকের নেম ট্যাগ লাগানো ছিল না, অনেকে সিভিল ড্রেসে ছিল। তবে এর পেছনে একটা বড় কারণ থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে সমস্ত পুলিশ আইন মেনে কাজ করেছিল, তাদের ওপর এবং তাদের পরিবারের ওপর পাল্টা আক্রমণ করা হয়েছিল। ফলে এক্ষেত্রে নিজেদেরকে আগাম সুরক্ষা বলে ঢেকে ফেলার চেষ্টা করেছিল দিল্লি পুলিশ। তবে সিভিল ড্রেসে যে বা যারা পুলিশের ভূমিকা পালন করেছিল তাদেরকে অবশ্যই ডিটেক্ট করা দরকার রয়েছে। অন্যদিকে আরও একটা প্রশ্ন হলো, সংসদ ভবনে প্রবেশের পারমিটপত্র ছাড়া কি সংসদ ভবনে ঢোকা যায়? তাহলে কেন সংসদ ভবনে প্রবেশের জন্য এত লম্পজম্প করা হচ্ছিল? বাংলাদেশের মতো সরকার ফেলে দেওয়ার জন্যই কি ভারতের মতো এত বড় ডেমোক্রেসিতে সেটা কখনোই পসিবল হতে পারে না, তা আপনি হাজার চেষ্টা করুন না কেন। এছাড়া নিট প্রশ্নপত্র ফাঁসের সরকারের আগেই 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আবার বিক্ষোভ করার অর্থ কী? এর এজেন্ডা কী? সেটা কিন্তু একজন বুদ্ধিমান মানুষ ঠিক ভালোভাবেই বোঝে, বা যারা ভারতকে ভালোবাসে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গতকাল বলেছেন, যে বা যারা অপরাধ করেছে বা যুক্ত রয়েছে এর সঙ্গে তাদের সাজা হবে। ছাত্রদের পলিটিক্যাল ব্যবহার করবেন না। মানছি এতদিন প্রধানমন্ত্রী কিছুই বলেনি, কিন্তু আপনি এটাও ভাবুন, বর্তমান বিশ্ব রাজনীতি যা পরিস্থিতি এবং যা অবস্থা, এই অবস্থায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট পরীক্ষা নিয়ে কিছু বলছেন, তার মানে এই বিক্ষোভের বিষাক্ত আগুন ঠিক কতটা গিয়ে ছড়িয়ে পড়েছে তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এবার অনেকেই হয়তো বলবেন সরকার চায় না যে ছাত্ররা বিক্ষোভ করুক, আর বিরোধীরাও এই নিয়ে এখন রীতিমতো রাজনীতি শুরু করে দিয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যদি ছাত্ররা বিক্ষোভ করে তাহলে বিরোধী দলে এখানে কি কাজ করেছে? মানছি নেট প্রশ্নপত্র ফাঁস বা চরম গাফিলতি রয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বপ্ন ভেঙেছে, কিন্তু আজকে যদি সংসদের বিরুদ্ধে বিরোধী দলগুলো আগে থেকে এই প্রশ্ন তুলতো, লাগাতারভাবে সরকারের উপর চাপ তৈরি করতো, তাহলে কি আজকে ছাত্রদের এইভাবে পথে নামতে হতো, কিংবা এই দিন দেখতে হতো সমগ্র ভারতবাসীকে? বিবেচনা করুন একবার আপনাদের মন থেকে, কারণ মতামত সবার, কিন্তু সিদ্ধান্ত আপনার। এটাও ভাবুন যে বা যারা আজ পুলিশের ব্যবহার বা পুলিশের মারা নিয়ে কথা বলছেন, তাদেরকে আবারও বলে দিই, আমি বেশি দূরে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন চাকরি বাতিল হলো সেই টাইমে কিন্তু কত টিচার, স্টুডেন্টের কথা বাদ দিলাম, কত টিচার প্রোটেস্ট করেছিল। তাদেরকে কিভাবে পুলিশকে দিয়ে লাঠি দিয়ে কুত্তার মতন মারেছিল বা মার খাওয়ানো হয়েছিল, সে ভিডিও কিন্তু এখনও অ্যাভেলেবেল। কই, সেগুলো নিয়ে তো কোনো কথা হয় না। তাদের উপর যেভাবে নির্মমভাবে মারানো হয়েছিল তার বেলায় তো কেউ প্রশ্ন করেনি, কেউ তো মাঠে নামেনি। আজ তারাই আবার গিয়ে ভালো সাজছে। ব্যাপারটা ঠিক ওই রকমও না যে নিজের ঘোল ভালো আর অন্যের ঘোল ট্যাঙা। দেখুন, এই আন্দোলনকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানান জলের নানান মত। তবে এটাকে কেউ বলছে মোদি বিরোধী, আবার অনেকে বলছে ছাত্রদের উপর এমন লাঠিচার্জ করা কখনো উচিত হয়নি। কিন্তু সত্যিটাকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্টের এত ছবি, এত ভিডিও দেখে সাধারণ মানুষের কাছে সত্যি খুঁজে বের করা বড্ড কঠিন, তবে ফ্যাক্ট খুঁজে বের করা খুবই সহজ। ফর এক্সাম্পল, ডিম আগে না মুরগি আগে? বৈজ্ঞানিক মতে আগে কোষ, আর ডিম যেহেতু একটা কোষ তাই ডিম আগে। তবে আমজনতার মতে মুরগি না জন্মালে ডিম আসবে কোথা থেকে? এক্ষেত্রেও রাজনীতির যন্ত্রমন্ত্রে বিক্ষোভকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এবং বিভিন্ন চোখে দেখছে। অবশেষে এটাই বলা যায়, সরকারের বিরুদ্ধে আমাদেরকে একজোট হওয়ার কথা ছিল। যে সরকারকে বাধ্য করার কথা ছিল যেন ভবিষ্যতে আর প্রশ্নপত্র ফাঁস না হয়, এবং যে সরকারের উপর চাপ সৃষ্টি করে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করার কথা ছিল, সেই সরকার এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে। সরকার এখন সহজেই বলতে পারবে এটা ছাত্র আন্দোলন ছিলই না, অন্য এজেন্ডা বা অন্য উদ্দেশ্য ছিল।
আর যারা দেশ ভাঙা ষড়যন্ত্র করেছিলেন তাদের পর্দা ফাঁস হয়ে গেল। আশা করি তারা যে এজেন্ডা নিয়ে এত কিছু করলো, একরকম তাদের সব কিছুতে জল পড়ে গেল। কারণ হয়তো যতটা সাকসেস পেতো আর সেটা পাবে না, কারণ আমরাও ভিডিও ফুটেজ দেখেছি, গোটা ভারতবর্ষ দেখছে। তাহলে জিতলো কে আর হারলো কে? এই উত্তরটা এবং আপনার মতামতের জন্য কমেন্ট বক্সে খোলা থাকলো। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।